টু ইউর ফেভারিট শো, যে শোটির নাম হচ্ছে হাসো, যেটির হচ্ছে সিজন 2 এবং মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 2 পাওয়ার্ড বাই মমতাজ হার্বাল। এবং আমাদের আজকের অনুষ্ঠানের একটি বিশেষ ব্যাপার রয়েছে, এবং আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ ব্যাপারটি হচ্ছে যে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে যে জিনিসটি আমরা এতদিন করিনি প্রথম রাউন্ডে, এলিমিনেশন। আজকে কয়েকজন বাদ পড়ে যাবে, যেহেতু এটা প্রতিযোগিতার খাতিরে যে নিয়মটি আমাদের পালন করতে হয় সেটি হচ্ছে এলিমিনেশন। এলিমিনেট করে দিতে হবে কয়েকজন প্রতিযোগীকে, বাকি প্রায় সবাইকে নিয়ে আমরা চলে যাব দ্বিতীয় রাউন্ডে। কিন্তু তার আগে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের এবং সবগুলো অনুষ্ঠানের এবং পুরো এই হাসো সিজন 2 এর 3 জন যারা বিচারক রয়েছেন তাদের সাথে পরিচিত হয়ে নেই, যাদেরকে নতুন করে আসলে পরিচয় করিয়ে দেবার কিছুই নেই। আব্দুল কাদের, নিপুণ, তুষার খান, এবং এরাও আজকাল বেশ বিখ্যাত হয়ে উঠেছে আমাদের এই অনুষ্ঠানের সুবাদে। আমাদের আশীর্বাদ এবং দোয়া তাদের উপর থাকবে। তারা হচ্ছেন রাবার ব্যান্ড। এবং সেই সাথে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম প্রতিযোগীর কাছে। সে অবশ্য আমাদের কাছে আসবে আমি একটু ডাক দিলে, এবং সে হচ্ছে ইয়াকুব রাসেল ফ্রম চিটাগং। Hello Rubber Band, hello Devuda, hello judges, and hello Nipu Api, I love you. ঠিক এই কথাটাই 2 বছর ধরে গার্লফ্রেন্ডে কইতে পারতাছি না। 1970 সালে বর ভাবতো যৌতুক হিসেবে যদি রেডিও পাওয়া যেত, আর 1980 সালে এসে যৌতুক হিসেবে যদি সাইকেল পাওয়া যেত, আর 1990 সালে সেটা মোটরসাইকেলে দাঁড়ালো। 2000 সালে গাড়ি পেলে তো বাহ, আর 2012 সালে যৌতুক মৌতুক লাগবো না, বয়ফ্রেন্ড আর একটা মায়া পাইলেই চলবো। বার্থডেতে স্ত্রী তার স্বামীর কাছে একটি গাড়ি গিফট চাইবে, তো কথাটা এইভাবে বলছে, এই শোনো, তুমি আমাকে এবার এমন একটা জিনিস গিফট করবে যেটাতে চড়া মাত্রই কাঁটা 0 থেকে 90 উঠে যাবে। হাজবেন্ড তারে কি গিফট করলো জানেন? ওজন মাপার মেশিন। আচ্ছা দেবু ভাইয়া, তুমি কি বলতে পারো মেডিসিন ও ড্রাগসের মধ্যে পার্থক্য কোথায়? কোথায়? মেডিসিন হলো বউয়ের মতো, বাধ্য হয়ে গ্রহণ করতে হয়, তাই বোরিং লাগে। আর ড্রাগস হলো গার্লফ্রেন্ডের মতো, কেউ প্রেসক্রাইব করে না, কিন্তু আড়ালে বসে টাইম পাস করতে মজা। আমি যখন জন্মগ্রহণ করেছিলাম আমার মা বলেছিল ছেলেটা আমার মতনই হয়েছে। আর যখন গুটি গুটি পায়ে হাঁটা শিখছি, মা বলে দেখো দেখো ছেলে আমার মতো হাঁটছে, আমার মতো হয়েছে। তারও কিছুদিন পরে যখন পরীক্ষায় ভালো রেজাল্ট করি, মামা বলছে দেখতে হবে না কার বাইক না আমার মতনই হয়েছে। আর সেই আমি যখন ইফটিজিং মামলায় জেলখানায়, সবাই একসাথে বইলা উঠলো এই পোলা যে কার মতো হইলো। ইউএসএ তে প্রতি বছর সম্মানিত বিজ্ঞানী টমাস আলভা এডিসনের জন্মদিন উপলক্ষে তার সম্মানে 2 মিনিট করে লোডশেডিং করা হয়। এবার চিন্তা করেন বাংলাদেশের সম্মানিত লোকের সংখ্যা কত। আচ্ছা দেবু ভাইয়া, হ্যাঁ, ক্লিনটনের নাম বিল ক্লিনটন হলো কেন? কেন? কারণ হিলারি ক্লিনটনের সকল বিল যে বিল ক্লিনটনই দিত। একদিন বিল্টুর বাবা বিল্টুরে ধরে সেই রকম মায়ের, বিল্টু তো চিৎকার চেঁচামেচি করে চারপাশের মানুষ নিয়ে আসলো। একজন এসে বললো কি ব্যাপার করিম সাহেব, ছেলেটা কেমন করে মারছেন কেন? আর কোয়েন না, পোলার কালকে রেজাল্ট দিব, আর আমিও কালকে অফিসের কাজে 3 দিন বাইরে থাকবো, আর আমি তো ওরা হারে হারে চিনি, ওই বান্দরটা এইবারও ফেল করবো। আমাদের দেবাশিস দা একদিন মদ খেয়ে কম্পিউটারের সামনে বসে আছে, কোন রকমই কম্পিউটার অন করতে পারছে না। আমি জিজ্ঞেস করলাম কি দেবুদা কম্পিউটার অন করতে পারছো না? রাগ, কম্পিউটার তো অন করবো, কিন্তু ভাবছি যে রিমোটটা যে করে রাখলাম। কলেজের প্রথম দিন শিক্ষক ছাত্রছাত্রীদের বলছে ছেলেরা মেয়েদের হোস্টেলে যাবে না, মেয়েরা ছেলেদের হোস্টেলে যাবে না। বিশেষ করে ছেলেদের বলছি, প্রথমবারের মতো যদি কেউ মেয়েদের হোস্টেলে যাও 1000 টাকা জরিমানা, আর যদি দ্বিতীয়বারের মতো এই কাজ কেউ করো 2000 টাকা জরিমানা, আর যদি তৃতীয়বারের মতো এই কাজ কেউ করো 3000 টাকা জরিমানা। মাঝখান থেকে বিল টুকটা কইলো স্যার পুরা বছরের প্যাকেজটা যদি একটু কইতেন। আচ্ছা নিপু আপি, তোমাকে যদি দাঁত ছাড়া কুকুর কামড়ায় কি করবে? টেনশন, সুই ছাড়া ইনজেকশন পুশ করবে।
ঘরের কথা এভাবে পর কিভাবে জেনে যায় আজকে বুঝলাম। যাই হোক, কাদের ভাই কিরকম লাগলো? না, ভালো, নিঃসন্দেহে ভালো, স্পন্টেনিয়াস, উচ্চারণ ভালো, বাচনভঙ্গি ভালো। তো আই উইশ অল দি বেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তুষার ভাই? অনেক ভালো ছিল এবং 5 স্পেশালি ছিল জোকসগুলো, এই জন্য মানে টেস্টটা একটু ডিফারেন্ট লাগছিল। ভালো, অনেক ভালো হচ্ছে। খুব ভালো ছিল। সবচেয়ে ভালো ছিল যেটা অ্যাক্টিংটা ছিল, পারফরমেন্স ছিল এবং স্পিকিং খুব ভালো ছিল। তিনোটা একসাথে মিলে খুবই ভালো ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। শিক্ষক এক ছাত্রকে জিজ্ঞেস করলো, একটা বড় নাম বলো, লম্বা নাম। এক ছাত্র উঠলো, দাঁড়ালো, যাকে সে বলেছিল যে তুমি দাঁড়াও। স্যার, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। ভেরি গুড। স্যার, এর থেকে বড় নাম আমি পারি। আরেকজন লাফ দিয়ে উঠলো, বলে বলো। ইসমাইল। ইসমাইল? এটা কেমন করে বড় নাম হলো? স্যার, ইসমাইলের মধ্যে খুঁজা দেখেন 1 মাইল আছে। এরকমই একটা বেশ নাতিদীর্ঘ নাম, SM ইস্তেবাজুল আজম সুজন, খুলনা থেকে। প্লিজ ওয়েলকাম সুজন। ছেলেপক্ষ মেয়ে দেখতে এসেছে, তো ছেলেপক্ষের একজন মেয়েকে জিজ্ঞাসা করছে, সিনেমা টিনেমা দেখো? জি, দেখি। প্রিয় নায়ক কেউ আছে? আছে, টম। ও, টম ক্রুজ? না না, টম এন্ড জেরি টম। শিক্ষক একবার ক্লাসে ঢুকে বল্টুকে বলছে, এ বল্টু, এ তোরা কয় ভাই বোন রে? স্যার, আমরা 25 ভাই বোন। হ্যাঁ, 25 ভাই বোন? তা ওই পরিবার পরিকল্পনার নিপুণ আপাকি তোকে বাড়ি যেয়ে তোর বাপরে বুঝায়? স্যার, আগে বুঝাতো, এখন তো আপারও 10-12টা। আমার এক মোটা বন্ধু মন্টু আমাকে একদিন বলছে, দোস্ত, কয়দিন আগে একটা মেয়েরে আমি একটা মোটা এক ষাঁড়ের হাত থেকে বাঁচাইছিলাম। মেয়েটা আমার নাম্বারও নিছিল, কিন্তু কোনোদিন ফোন দিল না। আমি তখন বললাম, দেখ, হয়তো তোর চেয়ে আরো মোটা কোনো ষাঁড় পাইছে। একদিন বান্টি মামা মামিকে নিয়ে গেলেন ডাক্তারের চেম্বারে। তো ডাক্তারের চেম্বারে নিয়ে গিয়ে বলছেন, ডাক্তার বাবু, আমার বোর একটা ঠোঁট কেটে গেছে, ঠোঁটটা সেলাই করে দেন। ঠিক আছে, দেব, 200 টাকা লাগবে। এই নাও 400, 2 ঠোঁটে সেলাই করো। একদিন শিক্ষক বল্টুকে একটা অঙ্ক করতে দিলেন, তো বল্টু অঙ্কটা করতে পারলো না। তখন শিক্ষক বলছে, আরে বল্টু, এত সোজা অঙ্কটা পারলি না? ধর, একটা মুরগির ডিমের দাম যদি 8 টাকা হয়। সাথে সাথে বল্টু শিক্ষককে থামিয়ে দিয়ে বলছে, স্যার, মুরগির ডিম? এই কথাটা আগে কবেন না, এতক্ষণ ধরে তো আমি সব হাঁসের ডিমের অঙ্ক করতেছিলাম। একদিন শিক্ষক বল্টুকে আবার বলছে, এ বল্টু, কুকুরের উপর একটা রচনা লিখতে বলেছিলাম, লিখেছিস? স্যার, লিখতে আর পারলাম কই, কুকুরের গার উপর কলমটা ধরতেই দিল তো। একদিন আমি আমার প্রেমিকাকে বলছি, এই, তুমি আমার জন্য সমস্ত কিছু ছাড়তে রাজি আছো? হ্যাঁ। তোমার বাবা মা কেউ? হ্যাঁ। তোমার আত্মীয় স্বজন কেউ? হ্যাঁ। আর ওই স্টার প্লাস আর স্টার জলসা? মুখ সামলে কথা বলো। ভূগোল ক্লাসে শিক্ষক ছাত্রদের একটা মানচিত্র 19 টুকরো করে সব ছাত্রদের মাঝে বিলিয়ে দিয়ে বলছেন, এবার মেলাও। তো কেউ মেলাতে পারলো না আমাদের বল্টু ছাড়া। তখন শিক্ষক বল্টুকে বলছে, আরে বল্টু, তুমি এটা মেলালে কি করে? আমি হলে তো কখনোই পারতাম না। বল্টু কি বললো জানেন? বল্টু বলল, স্যার, আমি তো মানচিত্র মেলাইনি, মানচিত্রের পিছনে যে নায়িকা নিপুণ আপার ছবি ছিল ওইটা মিলাইছি। দেশের মানুষের হৃদয়ের নিপুণ আছে জানতাম, মানচিত্রের ভেতরেও ঢুকে গেছে, এটা আজকে জানলাম। যাই হোক, নিপুণের কাছ থেকে শুরু করছি, কিরকম লাগলো? ভালো ছিল। আর আপনি মনে হয় একটু নার্ভাস, সেটা হলো, হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। এতক্ষণ যোগ বলছিলেন, বোঝা যাচ্ছিল না, কিন্তু যেটা একটু শেকি ভাব, সেটা ছাড়া। আর আপনার যেমন উচ্চারণ ভালো, অ্যাক্টিং ভালো, সবকিছু ভালো ছিল। এটা কাটিয়ে ফেললে আরো ভালো লাগবে এবং খুব ভালো ছিল। থ্যাংক ইউ। কাদের ভাই? আচ্ছা সুজন, আপনার পারফরমেন্স ভালো লেগেছে আমার।
তবে একটু তাড়াহুড়া ছিল, একটু তাড়াহুড়ার কোনো কাজে তো একটু সমস্যা আছে, কাজেই ওই সমস্যাটা কাটিয়ে উঠতে হবে। এত তাড়াহুড়া দরকার নেই, আর নার্ভাসনেসেরও দরকার নেই। কিন্তু আপনার পারফরমেন্স ভালো, চেষ্টা আছে, আর চেষ্টা থাকলে কি না হয়, ইনশাল্লাহ হয়ে যাবে। তুষার ভাই? আমি নিপুণ আর কাদের ভাইয়ের সাথে এক মত একটু, যে একটা নার্ভাসনেস কাজ করেছে এবং যেই কারণেই বোধহয় তাড়াহুড়োর বিষয়টা এসে গেছে। তবে গলার মধ্যে কাজ আছে, গলায় অনেক কাজ আছে, যেটা অনেক পারফরমেন্সের জন্য অনেক পজিটিভ একটা জায়গা। এমনি খুব ভালো হয়েছে, আশা করি দেখা যাক নেক্সট কি অবস্থা হয়। ভালো ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কথা সত্য, একেবারে ধ্রুব সত্য, যে তাড়াহুড়ো করা কাজ ভালো হয় না। কিন্তু একটা জিনিস তাড়াহুড়ো করলে মনে হয় ভালো হয়, সেটা হচ্ছে যে আমরা যখন বিরতিতে যাই, বিরতি থেকে যখন ফিরে আসি, সেটা যেন একটু তাড়াতাড়ি হয় বা তাড়াহুড়ো হয়। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কিন্তু কোথাও যাবেন না। আমরা খুব তাড়াহুড়ো করে এবং তাড়াতাড়ি করে ফিরে আসছি আপনাদেরই মাঝে, আমাদের সাথেই থাকুন। এক মহিলা জ্যোতিষীর কাছে গেল। বাবা বাবা, আমার স্বামী তো সারা রাত বাইরে বাইরে কাটায়, আমি কি করব? এটা কি ইনফরমেশন? ডাক্তার নিপুণ এক বাচ্চা রোগী চিকিৎসা করছে। বলে, বাবা জোরে জোরে শ্বাস নাও, আস্তে আস্তে ফেলো। এখন কেমন লাগতেছে? বিরতির পর স্বাগতম হাসো সিজন 2-তে। এবং আমাদের সাথে বরাবরের মতোই আছেন আমাদের তিন প্রিয় মুখ, তিন বিচারক, আব্দুল কাদের, নিপুণ এবং তুষার খান। আমাদের সাথে আরো আছে দি রাবার ব্যান্ড। এবার আমাদের সাথে আরেকজন আসবেন এবং যাকে আমরা এখনই তলব করব, যাকে আমরা ডাকবো, সে হচ্ছে মানিকগঞ্জ থেকে তৌহিদ। দম ফাটিয়ে তোমরা যারা হাসতে ভালোবাসো, দুঃখ কষ্ট ঝেড়ে ফেলে দেখতে বসো, হাসো। সালামু আলাইকুম রাবার ব্যান্ড। আমাদের গ্রামের কাশেম ভাই একদিন একটা কুয়ার পাশে চুপচাপ বসে আছে। হঠাৎ একটা ব্যাঙ এসে, ওই কাশেম, তোর মাথায় কোনো বুদ্ধি নাই? কেডাই কইছে? আমার মাথায় অনেক বুদ্ধি। একটুও নাই। আমি কইলাম আছে? নাই 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 বলে ব্যাংকটা কুয়ার মধ্যে লাফ দিল। মানলাম আমার মাথায় বুদ্ধি একটু কম, ফেল লিগে তুই আত্মহত্যা করবি। এক মাতাল বন্ধুদের সাথে পিকনিক করার জন্য নিজের বাড়ির থেকে ছাগল চুরি করে নিয়ে গেল। সারা রাত অনেক আনন্দ করলো, মজা করে খাওয়া দাওয়া হলো। সকালবেলা যখন বাড়িতে ফিরলো, দেখলো হায় হায় ছাগল তো বাড়িতেই। বউকে জিজ্ঞাসা করলো, ওই ছাগল আইলো কই থেকে? আরে রাখো তোমার ছাগল, আগে কও কালকে রাত্রে তুমি চোরের মতো আমার কুত্তাটারে লয়ে কই গেছিলা। এক চাকর হঠাৎ করে মালিকের বাথরুমে ঢুকে পড়েছে। ওই ফাজিল, জানোস না আমি গোসল করতেছি? ও আপনি, আমি তো ভাবছিলাম মেম সাহেব। তো কাশেম ভাই একদিন ডাক্তারের কাছে গেছে। আচ্ছা, আপনি কোন সাবান ব্যবহার করেন? যে মকবুল সাবান। মকবুল সাবান? কোন টুথপেস্ট ব্যবহার করেন? যে মকবুল টুথপেস্ট। মকবুল। রান্নায় কোন তেল খান? যে মকবুল তেল। আচ্ছা, মকবুল কোম্পানিটা মনে হয় খুব ভালো না? এটা কি কোনো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড? আরে দূর, মকবুল তো আমার রুমমেট। এক স্কুলের ম্যাডাম তার ছাত্রদের বলল, শোনো, তোমরা মাই ক্লাস টিচার এই টপিকটার উপরে 10টা লাইন লিখো। সবাই লেখা শুরু করলো। কিছুক্ষণ লিখতে না লিখতেই পাপ্পু বলে উঠলো, ম্যাডাম কঠিন মাল, এর ইংরেজি কি? এক মহিলা জ্যোতিষীর কাছে গেল। বাবা বাবা, আমার স্বামী তো সারা রাত বাইরে বাইরে কাটায়, আমি কি করব? এটা কি ইনফরমেশন নাকি ইনভিটেশন? আমার বন্ধু পরশ, ওর মাথা ফেটে রক্ত ঝরছে। ডাক্তারের কাছে গেল। আপনার কি হয়েছিল? আর কোয়েন না স্যার, আমি তো ঘুষি দিয়ে পাথর ভাঙতেছিলাম, ওই আবুল্লাই তো আমার কইলো, আরে বোকা, মাথাটারে একটু কাজে লাগা। আমাদের পাড়ার সাইফুল ভাই তার স্ত্রীকে একদিন বলছে, জান, তুমি সারা দিন রাত এত খাটাখাটনি করো, কষ্ট করো, তোমার কষ্ট তো আমার ভালো লাগে না, একটা বুয়া রাইখা দেই।
তোমার মতলব আমার ভালো করে জানা আছে, আমি তো এবারে তো বুয়া হয়ে আইছিলাম। পাপ্পু তার বন্ধুকে খুব গর্বের সাথে বলছে, জানিস সেদিন বিকালে জঙ্গলে যখন হিসু করতে গেলাম দেখলাম একটা বাঘ দাঁড়া রয়েছে। কি কস, বাঘ দাঁড়া রয়েছে? কি করলি তুই? না কি আর করুম, বললাম ভাই আপনি আগে আইছেন, আপনি আগে কইরা লন। এক নার্স তার ডাক্তারকে বলছে, স্যার আপনি এত উদাস হয়ে বসে আছেন কেন, কি হয়েছে? আর বলো না, দুপুরবেলা যে অপারেশনটা করলাম রোগীটা মারা গেছে। আরে ধুর স্যার ছাড়ুন তো, ওটা তো পোস্টমর্টেম ছিল। পোস্টমর্টেম ছিল? হায় হায়, তাহলে সকালবেলা কোন রোগীর পোস্টমর্টেম করলাম? আমরা চলে যাচ্ছি আমাদের এক্সপার্টিসদের কাছে, অর্থাৎ বিচারকদের কাছে। আব্দুল কাদের, খুব ভালো, খুব স্পন্টেনিয়াস, খুব স্বাভাবিক, সাবলীল আমি বলবো। কারণ জোকস তো বলার সময় মানে যেন মনে না হয় যে সে বলছে আর কি, সেই ব্যাপারটা ওর মধ্যে আছে। বাহ। মনে হচ্ছিল যেন বন্ধু বান্ধবের সাথে কথা বলছে, সুন্দর মতো জোকস পরিবেশন করছে, মানে কথা বলছে, হিউমারাস, ভালো লাগছে আমার। থ্যাংক ইউ। Good. নিপুণ, খুব ভালো ছিল এবং স্টেজে দাঁড়িয়ে একদম পারফরমেন্স করছে সেটা মনেই হচ্ছিল না, খুব ভালো ছিল। তোমার প্রতিটা জোকস অনেক মজা ছিল, অনেক ভালো ছিল, তোমার পরিবেশন অনেক ভালো ছিল, এবং তোমার ওই যে একটা টান ছিল স্যার, ওই যে এরকম একটা ওটা অনেক মজা লেগেছে আমার। অনেক ভালো, অনেক ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার কাছে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্যের নাম হচ্ছে কক্সবাজার, যেটা আমাদের দেশেই অবস্থিত। এবং এই কক্সবাজার থেকে এবার আসছেন কমরউদ্দিন আরমান। জোরে একটি করতালি হয়ে যাক আরমানের জন্য। সালাম আলাইকুম। কে কি রে বুঝা, কি? একেবারে হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ। খুব বোরিং লাগছে তাই না? কোনো সমস্যা নাই, সেন্টটা খুলেন, হাতটা ভিতরে ঢোকান, এবার জুকসের একটা বই বের করে পড়তে থাকুন। আমার চাচা যখন মরে মরে অবস্থা, তখন আমার চাচিরে ডাইকা কইল, আই যদি মরি তুমি ফাঁসের বাড়ির জয়নাল্লারে বিয়ে করিও। সে কি জয়নাল্লা না তোমার জাত শত্রু? আরে বেকুব, হেতার লাইতো কই, এতদিন তোরলে আই জ্বলছি, এবার জয়নাল্লা জ্বলব। 20 বছর একই জেলখানায়, একই সেলে, একই সাথে সময় কাটানোর পরও দুইজন মহিলা একসাথে জেল থেকে বের হয়ে একজন আরেকজনকে বলছে, চল বোন বাকি কথা বাসায় গিয়েই বলি। একজন স্বাস্থ্য সচেতন লোক গ্রামের সকল সিগারেট খুরদেরকে একত্রিত করেছে সিগারেটের অপকারিতা সম্পর্কে বুঝাবে। একটা বোতল নিলেন, বোতলে সিগারেটের ধোঁয়া দিলেন, কয়েকটা মশা ফেলে দিলেন। কিছুক্ষণ পরে মশাগুলো মারা গেল। তারপর তিনি সবার উদ্দেশ্যে বলছেন, বলুন তো আমরা এ থেকে কি শিক্ষা নিতে পারি? পেছন থেকে দাঁড়িয়ে একজন বলছে, চিন্তা করতেছি এখন থেকে কয়েলের পরিবর্তে সিগারেটই ব্যবহার করতে হইব। আমার বান্ধবী শোভার বিয়ে হচ্ছে, বিয়েতে তার প্রাক্তন প্রেমিকও এসেছে। তাদের ব্রেকআপ সম্পর্কে জানতো না বলে হঠাৎ করে একজন বলে বসলো, ভাই আপনিই তো বর তাই না? আরে না, আমি তো সেমিফাইনালে বাদ, ফাইনাল খেলা দেখতে এসেছি। রাতুলের শ্বশুর বেড়াতে এসেছেন, থেকেছেন, খেয়েছেন, এ নিয়ে সংসার একটা অশান্তি হলো। শ্বশুর মশাই রাগ করে চলে গেল। এই চলে যাওয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আবার ঝগড়া হলো। স্ত্রী বলছে, তুমি এখনই আমার বাবাকে ফোন করে সরি বলবে। ঠিক আছে, রাতুল ফোন করলো, হ্যালো বাবা। হ্যাঁ বলছি। জি বাবা, ওই সময় আপনাকে একটা কথা বলছিলাম না। হ্যাঁ কি বলছিলা? ওই যে বাবা নরকে যাও, তা বাবা পরে গেলেও চলবে। আমার বন্ধু রহিম হাত কেটে প্রেমিকার নাম লিখেছে মোসাম্মদ সকিনা আক্তার বানু। এরপর সে কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি দোস্ত মনে হয় খুব জ্বলতেছে তাই না? আরে না, নামের 3টা বানান ভুল করে বলাইছি। ডাক্তার নিপুণ এক বাচ্চা রোগী চিকিৎসা করছে। বলে, বাবা জোরে জোরে শ্বাস নাও, আস্তে আস্তে ফেলো। এখন কেমন লাগতেছে? জটিল বডি স্প্রে লাগাইছেন ম্যাডাম।
ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম, তবু কথা রাখেনি বরুণা। জানেন বরুণা কেন কথা রাখেনি? অত্যন্ত জঘন্য চরিত্রের মাইয়া ছিল। তুষার ভাই, অন্য চরিত্র। খুব ভালো হয়েছে। আমি একটা কথা বলবো, আমার যতদূর মনে পড়ে যে অডিশন রাউন্ডে মানে প্রাইমারি সিলেকশন রাউন্ডে তুমি কোনো একটা গান বা কিছু একটা এরকম, ওটা অনেক মজার। আমরা কি শুনবো নাকি ওনাদের কমেন্টের পরে শুনবো? আমরা বলার সঙ্গে সঙ্গে শুনে ফেলি না। এই গানটা হচ্ছে আসলে আমাদের চট্টগ্রামের একটা মুদ্রা দোষ আছে, আমরা কথায় কথায় হয়দে বলি। সেই হয়দেটা যখন গানে প্রবেশ করে তখন গানটা কেমন বিদ্যুৎ হয় সেটাই আমি দেখাচ্ছি। চারিদিকে উৎসব, হদে পরিপূর্ণ নিয়ন আলো, হয়দে আমারে পৃথিবী ঘিরে আসছে, হয়দে আধার কালো, এ সারায়ের সুর হয়দে নিয়ে যাবে দূর, হয়দে একটু একটু করে হয়দে তোমায়, আজকে রাতে হয়দে তুমি অন্যের হবে, ভাবতেই জল চোখে ভিজে যায়, হয়দে হয়দে হয়দে। ভেরি গুড। নিপুণ, খুব ভালো ছিল। গানটা তো আমরা আসলে এটা বোনাস হিসেবে শুনলাম। আপনি মনে হয় একটু নার্ভাস ছিলেন, কিন্তু আপনার প্রেজেন্টেশন কিন্তু খুবই ভালো, যেটা নেক্সট টাইমের জন্য বলে দিচ্ছি, কখনোই নার্ভাস হওয়ার কিছুই নেই, কারণ আপনার পারফরমেন্স, অ্যাক্টিং এবং যে উচ্চারণ সবকিছু অনেক ভালো। কাদের ভাই? না, গানটা শোনার পর তো মানে এখন একটু হয়তো বলতাম যে এটা একটু খারাপ হয়েছে, এটাই হয়েছে, সে তো আর বলা যাচ্ছে না। কারণ সেই যে গানের প্রতিভা, এই প্রতিভাটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর। তবে জোকসের ব্যাপারে বলতে হয় যে ভালো ছিল, আমি বলবো। একটু নার্ভাস মনে হয়েছে, কিন্তু পরিবেশনাটা একদম উড়িয়ে দেওয়া যাবে না। ভালোই লেগেছে আমার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই তো গেল কিছু সোলো পারফরমেন্স। বিরতিতে যাচ্ছি আমরা, এবং বিরতির পর ফিরে এসে আমাদের হাতে থাকছে আরো একটি ডুয়েট পারফরমেন্স, যেটা আপনারাও দেখার অপেক্ষা থাকুন। এবং এর পরপরই আমরা করব আমাদের এলিমিনেশন, অর্থাৎ এলিমিনেশনের ব্যাপারটি এখনো রয়ে গেছে। সেটি জানার জন্য, অর্থাৎ কারা যাচ্ছে আমাদের সাথে দ্বিতীয় রাউন্ডে এবং কারা যেতে পারছে না, সেটি জানার জন্য আমাদের সাথে আরেকটুক্ষণ অবশ্যই থাকতে হবে। আমাদের সাথেই থাকুন, বেশি বেশি হাসুন, হাসতে হাসতেই থাকুন। আপনি আবার কে? আমি নায়িকা। ও আচ্ছা, নায়িকা। মুখের দাড়ি গজালো কিভাবে? দূর, আমি নায়িকার পিএস। আমার সিনেমায় তো আপনার কোনো রোল আছে বলে মনে হয় না। আমার রোল ঠিকই আছে, কিন্তু বার্গার নাই। আমি যে নামগুলো বলবো তারা একে একে এখানে আসবেন, আমার হাতের বাঁয়ে এসে দাঁড়াবেন, ঠিক আছে? ওয়েলকাম ব্যাক আফটার ভেরি শর্ট ব্রেক। এবং প্রথম রাউন্ডের শেষ পারফরমেন্সের অপেক্ষায় আছি আমরা, এবং বিচারকরাও আছেন। ভৈরব থেকে আসছেন রানা আর মামনুন, তারা প্রথম রাউন্ডের শেষ দুজন পারফর্মার। জোরে করতালি তাদের জন্য। জাজ, রাবার ব্যান্ড, ইয়ো। দেবাদা, কি দেব বুঝতে পারছি না, কনফিউজ। থ্যাংক ইউ। নিপুণ আপু, আপনাকে অনেক সুন্দর লাগছে, অসাম। এর রহস্যটা কি জানেন? না। আপুর মুখে 2 বালতি পানি মারেন, সব পরিষ্কার। বাংলাদেশে সেকেন্ড টাইম ছবি হিট করা একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়াইছে। প্রথমবার একটা ছবি বানাইলাম, হারাইছি, দ্য লস্ট, একেবারে ফ্লপ। এরপরে আরেকটা ছবি বানাইলাম, ওইটা তো গিয়া সুপার হিট। আরে না, ছবির নাম ছিল সুপার হিট। অনেক কষ্টের পর এবার নতুন সিনেমার কাজে নামছি। ভূতের সিনেমা শুট করব, একটা নিরিবিলি বাড়ি দরকার ছিল। অবশ্য একটা ছেলের আসতেও বলছি। 2, 3
কি করলেন? আপনি হলে তো তুই মারতেন। আচ্ছা যাক, বাড়িটার কি খবর বলেন? নিরিবিলি হবে তো? হ্যাঁ একদম নিরিবিলি, এমন নিরিবিলি যে 2 সপ্তাহ আগে 2টা মার্ডার হয়েছিল, তারপর কাক পক্ষেও টের পাই নাই। এত নিরিবিলি? অনেক বড় টিম নিয়ে এসেছি, সবাই থাকতে পারবে তো? অবশ্যই থাকতে পারবে না কেন? পানির কোনো সমস্যা হবে না তো? পানির সমস্যার প্রশ্ন ওঠে না, কারণ পানি নেই। কি বলে? পানি ছাড়া চলবে কিভাবে? ওমা টিস্যু আছে না? হ্যাঁ, ও কাজের জন্য না, খাওয়ার জন্য বলছি। আরে খাওয়ার লাগে তো টিস্যু, ওইটা লাগে তো ব্রাশ। না, যাও ব্রাশ নিয়ে আসো, যাও। আগেই বলছি সিনেমার বাজেট খুব স্বল্প, সেজন্য নায়ক কোনো স্টার ব্যবহার করব না, যেন তেন একটা পেলেই চলবে। পেয়েছি ব্রাশ। আরে না, পেয়েছি ব্রাশ। আরে চুপ থাক, দেখি চোখ দুটো একটু বড় করো তো, মুখটাকে একটু প্রসারিত করো তো। পেয়েছি, তোকেই আমি সিনেমার নায়ক বানাবো। হ্যাঁ নায়ক পারবি না? হ্যাঁ পারবো। আচ্ছা একটা স্ক্রিন টেস্ট দে। হ্যাঁ ওকে। মনে কর ওইখানে অ্যাঞ্জেলিনা জোলি দাঁড়িয়ে আছে। দূর হলিউডে জানকে লোকালে নেম আসেন। কোয়েল হলে চলবে? এবার দৌড়াইবো। আচ্ছা তাকে প্রপোজ করে দেখা। লাইট, ক্যামেরা, অ্যাকশন। কোয়েল একটা ডিম দে। কি হচ্ছে না কেন? আরে প্রপোজ করতে আসছিস, একটু হাসি মুখে বল। হাসতে হইব, এবার হাসি দেখবে। লাইট, ক্যামেরা, অ্যাকশন। কোয়েল একটা ডিম দে। কাট। কি আরে হাসির সাথে একটু কান্না শুরু তো বলতে হবে। ওকে কইবেন না, এবার কাইন্দা ভাষা মুখন। লাইট, ক্যামেরা, অ্যাকশন। কোয়েল একটা ডিম দে। দে একটা ডিম। কাট। আবার কি? আরে তুই তো নায়িকারে প্রপোজ করতে যাচ্ছিস, নায়িকারে মার্ডার করতে যাচ্ছিস না। কোন কি করতে হইব? একটু লজ্জা তো ভিতরে রাখতে হবে। ও লজ্জা, ওকে এবার লজ্জাই দেখাবো। লাইট, ক্যামেরা, অ্যাকশন। কোয়েল দেন একটা ডিম। দেন না। কাট। আবার কি? আরে বাবা তোর হইছে নাকি? আমার ভয় করতেছে। আরে ডিম তো পারবো কোয়েল, তোর টেনশনের কি আছে? বুকে বল রাখ। যা দুষ্টু। আমারে ফলো কর। ওকে ওকে বলেন। কোয়েল কোয়েল আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। হচ্ছে না তো? হচ্ছে না তো। বুকের ভিতর থেকে বল। বুকের ভিতর থেকে বল। আরে এটা তো ডাইরেক্ট। আরে এটা তো ডাইরেক্ট। পাইছি। পাইছি। যাইগা। আমি যাই। দেখেন সিনেমার একটা নায়ক সামলানো কত সমস্যা, এর উপরে আছে আবার নায়িকার চাপ। নায়িকা তো না, যেন অজগর সাপ। আপনি আবার কে? আমি নায়িকা। ও আচ্ছা নায়িকা, মুখের দাড়ি গজালো কিভাবে? দূর, আমি নায়িকার পিএস। আমার সিনেমায় তো আপনার কোনো রোল আছে বলে মনে হয় না। আমার রোল ঠিকই আছে কিন্তু বার্গার নাই। যাক নায়িকারে ডাক দেন, আরে শুটিংটা বুঝাই দিই। আমার নায়িকা অনেক কনজারভেটিভ, আমারে কোন। আচ্ছা মনে করেন নায়কের সাথে নায়িকার একটা রোমান্টিক দৃশ্য হচ্ছে, কিভাবে হবে? কোনো ব্যাপার না। প্রথমে নায়কের সঙ্গে আমার রোমান্টিক দৃশ্য, তারপর আমার সঙ্গে আবার ম্যাডামের রোমান্টিক দৃশ্য, তারপর ম্যাডামের পরে আবার নায়কের সঙ্গে রোমান্টিক দৃশ্য। রোমান্টিক দৃশ্য মানে চালাই দিলাম, বাসর ঘরের দৃশ্য হলে কি করবেন? এটা তো আরোই সিম্পল। প্রথমে নায়কের সঙ্গে আমার বাসর ঘর, তারপর আমার সঙ্গে আমার ম্যাডামের বাসর ঘর, তারপর ম্যাডামের সঙ্গে নায়কের বাসর ঘর। প্রথমে নায়কটারে যেভাবে বের করছি, নায়করে দিয়ে আপনারে বের করবো, আর আপনারে দিয়ে আপনার ম্যাডামরে বের করবো। বাগান এখান থেকে দেখে নেবো। এইভাবে নায়ক নায়িকা ভিলেন হইতে আপনারা না হয় বাঁচতে পারলেন, কিন্তু আমার মতো পরিচালক থেকে কিভাবে বাঁচবেন প্রশ্ন রইল জাতির কাছে। তাই আসুন চলচ্চিত্র শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করি। ভালো বাংলা সিনেমা দেখতে আমরা হলমুখী হই। আমার আপনার সকলের প্রচেষ্টাই বাংলা চলচ্চিত্রকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তোমাদের সাথে আমরাও সবাই আশাবাদ ব্যক্ত করি এই ব্যাপারটিতে। আর এদের কোনো আশার ব্যাপার আছে? পারফরমেন্সের দিক থেকে ভালো লেগেছে, কিন্তু স্ক্রিপ্টিং এ আরেকটু বোধহয় কিছু দরকার ছিল মনে হয়েছে আমার কাছে, আর কম্বিনেশনটা আরেকটু বেটার দরকার। তাছাড়া এমনি ঠিক ছিল, ভালো ছিল। নিপুণ? প্রথম দিকে স্টার্টিংটা খুব সুন্দর ছিল, মানে সিনেমার যেই বিষয়গুলা যেভাবে স্টেপ বাই স্টেপ আসছিল খুব ভালো ছিল। পরের দিকে মনে হচ্ছিল যে একটু
একটু মানে কোথাও Gap আছে। হ্যাঁ একটু গ্যাপ হয়ে যাচ্ছে, বাট সবকিছু মিলিয়ে অনেক ভালো ছিল। থ্যাংক ইউ কাদের ভাই। স্ক্রিপ্টিং এ এটা কারেক্ট, যার একটু সতর্ক হতে হবে, কারণ পরের দিকে একটু লেংদি মনে হচ্ছিল। বাট আমি বলবো যে এমনিতে ওয়েল রিহার্সড আছে, তবে ফাইনালি আমার ভালো লেগেছে একটা পজিটিভ মেসেজ লাস্টে আসার জন্য আর কি, এবং সেটার জন্যই যে এত দূর প্রসেসটা সেটা শেষে গিয়ে বোঝা গিয়েছে, এবং সবারই শুভকামনা রইল তোমাদের। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এলিমিনেশনের সময়টা চলে এসেছে, বিচারকদের রায় আমাদের হাতে চলে এসেছে, ইনফ্যাক্ট আমার হাতে চলে এসেছে। এবং এখানে যে কটি নাম আছে তারা আমাদের সাথে থাকছে না প্রথম রাউন্ডের পর থেকে, অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে। কিন্তু আর যাদের নাম আমার কাছে নেই তারা অবশ্যই আমাদের সাথে 100% গ্যারান্টিড দ্বিতীয় রাউন্ডে থাকছে। আমি যে নামগুলো বলবো তারা একে একে এখানে আসবেন, আমার হাতের বাঁয়ে এসে দাঁড়াবেন, ঠিক আছে? আপনারা প্রস্তুত? মানে এইটার জন্য আসলে এই প্রস্তুতিটা নিতে কারোরই ভালো লাগে না, কখনো পছন্দনীয় নয়, কিন্তু কিছু করার নেই, এই প্রস্তুতিটা আমাদের মনে প্রাণে থাকতে হবে। আমি যে নামগুলো বলছি সেই নামগুলো যাদের নাম তারা একে একে এখানে আসবেন। প্রথম যে নামটি সেটা আমি বলতে চাচ্ছি এনামুল হক রাফি, যিনি আছেন তিনি এখানে চলে আসুন। পরের নামটি হচ্ছে মোহাম্মদ ইশরাফিল আলম, যিনি আছেন তিনি আসুন, ওই পাশেও আপনি ইচ্ছে করলে দাঁড়াতে পারেন। হ্যাঁ, আরো দুটো নাম বলবো, এখানে যারা বাকি আছে তাদের থেকে আরো দুজন আছে যারা আমাদের সাথে আসলে যাবে না দ্বিতীয় রাউন্ডে, এবং সেই দুজনের একজন হচ্ছে মঞ্জুর শাহ আলম সাগর, ও পাশে গিয়ে দাঁড়ান। তিনজনকে আমরা পেয়েছি। এই গ্রুপের আরো একজনকে, মানে গ্রুপ বলতে আজকের এখানে যারা আছেন এবার এই ফেজের, সেখানে আরেকটি নাম আছে, সেই নামটি আমাকে বলতে হচ্ছে, এবং এখান থেকে আর একজন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাবে না, সেই নামটি হচ্ছে আব্দুস সোবহান। আমরা পেলাম 4 জন, আরো 3 জনকে আমরা এখন খুঁজে নেব আমাদের পরবর্তী ফেজ থেকে। আমরা বলেছি 7 জন আমাদের সাথে যাবে না দ্বিতীয় রাউন্ডে, 4 জনকে আমরা পেয়েছি, আর 3 জন এদের মধ্য থেকে যে কোনো 3 জন। কোন 3 জন আমরা জানি না। প্রথম নামটি হচ্ছে SM বশিরউদ্দিন সম্রাট। পাঁচ জনকে আমরা পেয়ে গেছি, আর 2 জন মাত্র আছেন যারা যাবেন না আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। সবার মনে খুব স্বাভাবিক, মুখাবয়বেও একটা টেনশন কাজ করছে, খুব স্বাভাবিক। আমিও এই জায়গায় থাকলে এই জিনিসটি হতো। ষষ্ঠ নামটি হচ্ছে আনোয়ার H খান ফাহিম। আনোয়ার H খান ফাহিম। 6 জনকে আমরা পেয়েছি। এখন লাস্ট নামটি আমি নিচ্ছি, এবং সে আমাদের সাথে যাচ্ছে না, বাকি সবাই আমাদের সাথে যাবে। লাস্ট নামটি হচ্ছে মোহাম্মদ জাভেদ ইকবাল। এরা ছাড়া বাকি যারা তোমরা আছো সবাই যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। প্রিয় দর্শক, এই সেই 7 জন যারা দুর্ভাগ্যক্রমে আমাদের সাথে যাচ্ছে না পরবর্তী রাউন্ডে। তবে আমি এবার প্রথমবারের মতো আমাদের আজকের কেন এই অনুষ্ঠানে প্রথমবারের মতো 3 জন বিচারককে বলবো তারা দয়া করে এই মঞ্চে আসবেন। যারা বাদ পড়েছেন তাদের জন্য থাকছে মার্সেলের সৌজন্যে একটি ডিভিডি প্লেয়ার এবং ক্রেস্ট, এবং কক্সবাজার হোটেল কক্সিনে, ইনফ্যাক্ট কক্সবাজারের কক্সিনে থাকার সৌভাগ্য, এবং সেই সৌভাগ্যটা হচ্ছে 3 দিন 2 রাত থাকার। কাদের ভাই কিছু বলবেন বলে মনে হচ্ছে? না, কিছু বলার আছে। আচ্ছা, কারণ একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান আমি বলবো, মানে যারা চলে যাচ্ছে হ্যাঁ তাদের জন্য পুরস্কার আছে। মানে এটি সত্যি এনটিভিকে ধন্যবাদ দিতে হয়,
হ্যাঁ এই ধরনের একটি ভাবনার জন্যে। তবে আমি একটি ওনাদের উদ্দেশ্যে বলতে চাই যে অ্যাকচুয়ালি এলিমিনেশন তো হবেই, তবে পৃথিবীর যত বড় বড় ক্রিকেটার আছে তারা কিন্তু অনেক সময় কয়েক রানে আউট হয়ে যায়। তার মানে এই না যে তারা খারাপ খেলোয়াড়, পরে আবার সেঞ্চুরিও করে। তো আমার অনুরোধ থাকবে আপনারা চর্চাটা চালিয়ে যাবেন। আপনাদের সবার মানে পরিবেশনাই ভালো লেগেছে আমাদের, তবে কিছু বাদ দিতে হচ্ছে, সেটাই নিয়ম। এবং আমাদের যারা এখন সহযোগী আছেন তারা পুরস্কারগুলো তুলে দেবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের প্রথম রাউন্ড। আমরা প্রথম রাউন্ডের সমাপ্তি ঘোষণা করছি। চলে যাব আগামী পর্ব থেকে দ্বিতীয় রাউন্ডে। আমাদের সাথে অবশ্যই থাকতে ভুলবেন না যে অনুষ্ঠানটিতে, সেই অনুষ্ঠানটি হচ্ছে মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 2 পাওয়ার্ড বাই মমতাজ হার্বাল।